নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অনুশীলনের মধ্যে দেওয়া আছে 1 নম্বরে নিচের কোনটি অমূল্য সংখ্যা। এই প্রশ্নটা সেন্টার পরীক্ষায় প্রায় সময় থাকে, তো তোমরা অনেকে এটা পরীক্ষায় দিতে পারো না, সেজন্য আমি আজকে কিছু টেকনিকের কথা আলোচনা করব, সেটা খেয়াল করলে ইনশাল্লাহ পারবে। দেখো, প্রথম প্রশ্নটা বলা হচ্ছে নিচের কোনটি অমূল্য সংখ্যা। প্রথমে অপশন দেওয়া আছে, দেখো 0.3 পৌনঃফণিক। তো পৌনঃফণিকের ব্যবহার আমরা মোটামুটি শিখিয়েছিলাম। পৌনঃফণিকের ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হলো যে, যেমন ধরো এখানে আছে 0.3 পৌনঃফণিক। তো পৌনঃফণিকের ক্ষেত্রে আমরা জানি যা আছে দশমিক আর পৌনঃফণিক উঠিয়ে দিতে হয় প্রথমে। তো ওটা দিলাম, এরপরে যেটা পৌনঃফণিক ছাড়া যদি কোনো ঘর থাকে সেটাকে বিয়োগ করতে হয়। অবশ্যই এখানে নেই, পৌনঃফণিক ছাড়া ঘর আছে 0। তো 3 থেকে 0 বিয়োগ করলেও যেই, না করলেও একই, সেই জন্য আমরা বিয়োগ করলাম না। আর নিচে যতটা পৌনঃফণিক থাকে ততটার জন্য একটা করে 9 দিতে হয়, দিলাম। একটা পৌনঃফণিক আছে, একটা 9 দিলাম। দেখো, এই জন্য এখন 3 3 কত 9। অথবা এটারে এইভাবেও করা যায় যে কাটাকাটি না করলেও, যেমন কাটাকাটি পূর্বে কি ছিল 3/9। এখন তুমি যদি ক্যালকুলেটরে 3 কে 9 দ্বারা ভাগ দাও, 3 কে অর্থাৎ 3/9, তাহলে কি আসে দেখো, দশমিকের পরে একই জাতীয় অনেকগুলি সংখ্যা আসছে। যদি দশমিকের পরে একই জাতীয় অনেকগুলি সংখ্যা থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু মূলদ সংখ্যা, সুতরাং এটা অমূলদ সংখ্যা না। এরপরে দেখো, এই পরীক্ষা হলে এটাই করবে, ক্যালকুলেটরে চাপবে, যদি দেখো যে দশমিকের পরে একই জাতীয় অনেকগুলি সংখ্যা আসছে তাহলে মনে করবে এটা অমূলদ সংখ্যা না। এরপরে দেখো আছে √ওভার দিয়ে 16/9। তো √ওভার দিলাম, এটার ভিতরে দিতে হবে 16/9। তাহলে কত আসতেছে দশমিক। দেখো, আবার দশমিকের পরে একই জাতীয় অনেকগুলি সংখ্যা আসছে, এই জন্য এটাও মূলদ সংখ্যা। প্রথমটার মধ্যে দেখলাম দশমিকের পরে অনেকগুলি একই জাতীয় সংখ্যা আসছে, সেটাও তাহলে মূলদ সংখ্যা। আবার এখানেও দেখে একই অবস্থা, দশমিকের পরে অনেকগুলি একই জাতীয় সংখ্যা আসছে, এই জন্য এটা মূলদ সংখ্যা। এটার মধ্যে অনেকে কয় এটা স্যার কিভাবে উঠাবো। দেখো, এটা উঠানটা একদম সোজা। এখানে দেখো আছে, দেওয়া আছে, কিন্তু দেখো রুটের নিচে হলুদ কালারের মধ্যে এখানে √কিউব দেওয়া আছে। তো এটা উঠাতে গেলে ক্যালকুলেটরে শিফট চাপতে হবে, এই শিফট চাপ দিয়ে এভাবে উঠাবে। এরপরে কত 8/27। 8/27 বলতে মূলত 8/27, এই 27 দিলাম। এরপরে ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো কি আসছে, 0.74, আবার 0.74, আবার 0.74। তাহলে কি দেখা গেল, দশমিকের পরে একই সংখ্যা, একই জাতীয় সংখ্যা বারবার আসছে, সুতরাং এটাও মূলদ সংখ্যা। এরপরে ঘ নাম্বার দেখি আমরা 5, যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে 5/√3 ইকুয়াল দিলে দেখো আসছে 2.88675134। অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যার কি নেই, মিল নেই, কোনো ছন্দ নেই। ছন্দ না থাকলে বা মিল না থাকলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, সুতরাং এখানে এটা হবে অমূলদ সংখ্যা। এরপরে সংখ্যা বা প্রশ্নটা বলছে যে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। তো এই সকল ক্ষেত্রে তোমরা সব সময় যদি বলে একটা অথবা দুইটা সংখ্যার কথা, তখন ক্রমিক সংখ্যা যদি বলে 1 2 নিবা, আর 4টা বললে 1 2 3 4 নিবা। অর্থাৎ পরীক্ষার হলে বড় সংখ্যা নিয়ে গুণ করলে ঝামেলায় পড়বে, সেই জন্য ছোট সংখ্যা নিবে। যেমন আমরা যদি 1 2 3 4 নিই, দেখো 1 গুণ 2 গুণ 3 গুণ 4। এখানে বলছে কিন্তু এটাই যে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। নিচের মধ্যে ABCD যদি এটা মনে রাখবে, পূর্ণবর্গ সংখ্যা যদি পেতে হয় তোমাকে যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে গুণ দিতে হবে এবং তার সাথে 1 যোগ করতে হবে। এটা একটা প্রমাণ আছে তোমাদের বইয়ের মধ্যে, ওই প্রমাণটাই মূলত এটা। তো যদি এখন আমরা দেখো 2 একে 2, 3 দুগুণে 6, 4 4 24 আর 1 এ 25, এভাবে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়, সেটা হচ্ছে মূলত গ নম্বরে আছে। এরপরে দেখো আছে 3 নম্বরে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। এভাবে 11 থেকে 20 পর্যন্ত 4টি, 21 থেকে 30 পর্যন্ত 2টি। আমরা মৌলিক সংখ্যাগুলি
শিখিয়ে দিয়েছিলাম অবশ্য। ১ থেকে ১০ পর্যন্ত ৪টি, ১১ থেকে ২০ পর্যন্ত ৬০টি, তারপরে ২১ থেকে ৩০ পর্যন্ত ২টি, তারপরে ৩১ থেকে ৪০ পর্যন্ত ২টি, ৪১ থেকে ৫০ পর্যন্ত ৩টি, ৫১ থেকে ৬০ পর্যন্ত আছে ২টি, ৬১ থেকে ৭০ পর্যন্ত আছে ২টি, ৭১ থেকে ৮০ পর্যন্ত আছে ৩টি। এভাবে যদি খেয়াল করা তাহলে ৮১ থেকে দেখবে ৯০ পর্যন্ত আছে ২টি, ৯১ থেকে ১০০ পর্যন্ত আছে ১টি। তাহলে এখানে কি কি আছে দেখো, এখানে আছে হলো মূলত ২, ৩, ৫, ৭, এখানে আছে ১১, ১৩, ১৭, ১৯, এখানে আছে ২৩, ২৯, এখানে আছে হলো ৩১, আর হচ্ছে ৩৭, এখানে ৪১, ৪৩, ৪৭, এখানে আছে ৫৩, ৫৯, এখানে আছে হচ্ছে ৬১, ৬৭, এখানে আছে ৭১, ৭৩ এবং ৭৯, আর এখানে আছে ৮৩, ৮৯, আর এখানে আছে ৯৭। এই হচ্ছে মূলত মৌলিক সংখ্যা। ১ থেকে ১০০ এর মধ্যে মোট ২৫টি মৌলিক সংখ্যা আছে। তো তোমাদের এইগুলি একটু শিখে রাখবে, আশা করি অনেক কাজে আসবে। ১ থেকে ১০ পর্যন্ত তাহলে মৌলিক সংখ্যা কয়টি? ৪টি। এভাবে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? এখন দেখো পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ যেখানে 1 থাকবে সেখানে +1 ও থাকবে, অর্থাৎ যেখানে 2 থাকবে সেখানে -2 ও থাকবে। এভাবে -1, -2, -3, আবার +1, +2, +3, আবার 0, এগুলো সবই পূর্ণ সংখ্যা। তো দেখো এখানে 0 আছে কিন্তু দেখো 1 নাই, সুতরাং এটা বাদ। এখানে 0 আছে, 1 ও আছে, 2 ও আছে, আবার দেখো 3 এর জায়গাটাও কিন্তু রাখছে। এখানে 3 এর জায়গা রাখছে বলতে ডট ডট দিয়ে রাখছে, সেই হিসাবে বোঝা যায় 3 রাখছে। এখানে 1 আছে কিন্তু 2 নাই, সুতরাং এটা বাদ। এটা এখানে বললাম যে এখানে কিন্তু 1 নাই, এটাও বাদ। এখানে আবার ঋণাত্মক কোনো সংখ্যাই নেই, সুতরাং এটাও বাদ। তাহলে অ্যান্সার হবে খ নাম্বার। একটু আলোচনাগুলি ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে, আশা করি পারবে। এরপর বলছে এখানে দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। কত এটার মধ্যে যুক্তি আছে কিনা দেখো। বলছে বিজোড় সংখ্যার বর্গ বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার বর্গ বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা যেমন আমরা যদি ১ নিই, ধরো ১ই নিলাম, তাহলে ১ স্কয়ার ১। আবার যদি ৩ নেই, ৩ এর উপর স্কয়ার দিলে কত? ৯। আবার যদি ৫ নেই, ৫ এর উপর স্কয়ার দিলে 25। এভাবে দেখো যদি আমরা ৭ নেই, ৭ নিলে কত আসে? 49। দেখো যাই বর্গ করলাম, আবার যদি একটু বড় সংখ্যা নেই, ১৩ স্কয়ার নিলাম, সেখানে ১৬৯। ১৫ নিলে ১৫ স্কয়ার দিলে কত আসে? ২২৫। এই পর্যন্ত যা স্কয়ার দিছি সবগুলোর মধ্যে দেখলাম বিজোড় সংখ্যার বর্গ কিন্তু বিজোড় সংখ্যাই আসে, সুতরাং এটা সত্য। দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক হচ্ছে জোড় সংখ্যা। বলছে দুইটি জোড় সংখ্যার গুণফল। তো আমরা দুইটা জোড় সংখ্যা নেই, নিয়ে তারপরে গুণ করে দেখি দুইটা জোড় সংখ্যার গুণফল, অর্থাৎ দুইটা জোড় সংখ্যা ধরলাম, একটা হচ্ছে ২ আর একটা হচ্ছে ৪। এখন এই দুইটা জোড় সংখ্যার গুণফল কত? ৮। বলছে দুইটা জোড় সংখ্যার গুণফল, দুইটা জোড় সংখ্যার গুণফল কি? গুণফল এর গুণিতক জোড় সংখ্যা, অর্থাৎ ৮ এর নাম তার যা আছে, বলছে এটাই যে, অর্থাৎ যেহেতু আমরা এখন গুণফল কত পেলাম? ৮। তো গুণফলের গুণিতক অর্থাৎ ৮ এর গুণিতক, এখন যেহেতু আমরা ৮ পাইছি, সুতরাং ৮ এর গুণিতক কি হবে? জোড় সংখ্যা। তো ৮ এর গুণিতক কোনগুলি? ৮ এর গুণিতক, ৮ এর নাম তো যা আছে আর কি। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮, অর্থাৎ ৮ এর নাম তার যা আছে সব হচ্ছে ৮ এর গুণিতক। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, ধরো তুমি আরেকটা জোড় সংখ্যা নাও, ধরলাম আরেকটা জোড় সংখ্যা নিলাম ধরো ৬ নিলাম। তো ৬ এর সাথে ধরে যদি আমরা ৬ এর পরবর্তী সংখ্যা কি? ৮। তো ৬ টা কত? ৪৮। তো ৪৮ এর গুণিতক, অর্থাৎ ৪৮ একে ৪৮, ৪৮ দুগুণে ৯৬। এরপরে দেখো ৩ ৪৮ এ কত? এভাবে যদি করো ৪৮ গুণ ৩,
144, অর্থাৎ তুমি এই 48কে যত দিয়ে গুণ দিবা সব গুণফল কিন্তু জোড় সংখ্যা আসবে 192। এটাই বলছে যে দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যায় হয়। আবার দেখো পূর্ণবর্গ 9 এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ 9 কোনগুলি? পূর্ণবর্গ 9 যেমন হচ্ছে 5। পূর্ণবর্গ 9 এমন সংখ্যা হচ্ছে 5। 5 এর বর্গমূল বলছে মূলদ সংখ্যা, অসম্ভব কথা। আমরা জানি পূর্ণবর্গ 9 এমন সংখ্যার বর্গমূল সবসময় মূলদ সংখ্যা হয়। তারপর আমরা একটু চেক করে দেখি পূর্ণবর্গ 9 এমন সংখ্যা যেমন 5 এর বর্গমূল বলছে মূলদ সংখ্যা। আমরা তো জানি যদি ক্যালকুলেটরে মূলদ অর্থাৎ রুট চাপার পরে যদি আমাদের একই সংখ্যা দশমিকের পরে একই সংখ্যা না আসে তাহলে সেটা মূলদই হবে। একই সংখ্যা যদি না আসে, একই সংখ্যা যদি দশমিকের পরে একই সংখ্যা আসে তাহলে মূলদ হবে, আর না আসলে অমূলদ হবে। তো দেখো আমরা রুট 5 চাপার পরে দশমিকের পরে কিন্তু আমাদের একই সংখ্যা বারবার আসে নাই, সুতরাং এটা অমূলদ সংখ্যা। আর এখানে বলছে এটা মূলদ সংখ্যা হবে, তাহলে এটা ভুল। অমূলদ সংখ্যা পূর্ণবর্গ 9 এমন সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার একটা স্পেস আছে, সেটা হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। অনাবৃত অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা মিল থাকবে না। এগুলি আমরা ক্যালকুলেটর দিয়ে সুপরীক্ষার হলে সুন্দরভাবে চেক করতে পারি। তাহলে এখানে ঠিক হবে 1 আর 2। 1 আর 2 এটা ঠিক হবে। এরপরে বলছে দেখো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। এখন ওই যে আমি আগেই বলছি সবসময় ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরতে বললে সবসময় ওই প্রথম দিক থেকে ধরবে ছোটগুলি, যেমন 1 2 3 আমরা ধরতে পারি। যদি 1 2 3 ধরি, দেখো 1 গুণ 2 গুণ 3, তাহলে কি আসতেছে? এই তিনটা বলছে এর সংখ্যার স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তাহলে এই তিনটার গুণফল কত আসতেছে? 6। এখন এই 6 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং এটা হবে অ্যান্সার। আবার বলছে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা হোক আর জোড় সংখ্যা হোক, দেখো এ ও বি কিন্তু জোড় সংখ্যাই। তো এ স্কয়ার মানে কি? এ স্কয়ারও কি হবে? এ যদি আমি এখন 2 যদি ধরি, একে ধরলাম 2, তা 2 এর উপরে স্কয়ার দিলে কত হবে? 4। এর মানে এটা হচ্ছে 4। আবার বি যদি ধরলাম 4, 4 এর উপরে স্কয়ার দিলে 16, তাহলে এটা কি জোড় সংখ্যা? বিজোড় তো আর হলো না। এর উপরে যদি স্কয়ার দেই তাহলে হলো কত? এটা আমি 2 ধরছি, এরা বলছে এ ও বি দুইটা ক্রমিক জোড় সংখ্যা। তো ক্রমিক জোড় সংখ্যা মানে একটা 2 হলে আরেকটা হবে 4, একটা 4 হলে আরেকটা হবে 6। যদি আমি এই জন্যই বলছি প্রথম দিক থেকে ধরবা, তাহলে 2 হলে এটা 4, 2 যদি হয় তাহলে এর মান 2 হলে এখানে আছে 4, এখানে আছে 1, এর মানে এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এখানে কিন্তু হয় না। 4 স্কয়ার হলে কত হয়? এটা যদি 4 হয় তাহলে 4 স্কয়ার হলে 16 দিয়ে 18 হয়, এটা বিজোড় সংখ্যা হয় না, সুতরাং এটা হবে অ্যান্সার। এরপরে দেখো এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখন এ স্কয়ার বি স্কয়ার এর সাথে কোন যোগ করলে, কোনটা নিচের কোনটা যোগ করলে, দেখো কি কি আছে? মাইনাস এ বি আছে, এ প্লাস এ বি আছে, 2ab আছে, এ বি আছে। যদি আমরা সূত্র যদি জেনে থাকি তাহলে দেখো আমাদের এরকম আছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এ স্কয়ার আর বি স্কয়ারের সাথে কি যোগ করা হয়েছে? প্লাস 2ab, তাহলে কি হয়েছে? এ প্লাস বি হোল স্কয়ার হয়েছে। তাহলে বোঝা গেল এই এ প্লাস বি যার উপরে স্কয়ার থাকে সোজা কথা সে হচ্ছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এ প্লাস বলছে কিন্তু এটাই যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বোঝা গেল 2ab যোগ করতে হবে। এ স্কয়ার বি স্কয়ারের সাথে 2ab যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। এইগুলি খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, একটু মনোযোগ সহকারে দেখবে, আশা করি সবাই পারবে।